সবাইকে ইজি বিজ্ঞান বইয়ের পক্ষ থেকে স্বাগত। এই পর্বে আমরা রাজশাহী বোর্ড ২০২৪-এর একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। প্রথমে খেয়াল করি প্রশ্নটার ক্ষেত্রে হচ্ছে নির্দেশক কাকে বলে? নির্দেশক জিনিসটা কি? যেমন হচ্ছে ধরো কোনটা অ্যাসিড নাকি কোনটা ক্ষার, এই যে নির্দেশ করার জন্য আমরা লিটমাস পেপার ব্যবহার করি, এটাও একটা নির্দেশক। তো এটাকে আমরা ডেফিনিশন আকারে কিভাবে বলতে পারি? টাইট্রেশন কালে বিক্রিয়ায় সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য যেই জৈব যৌগ ব্যবহার করা হয় এবং বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে তাকে নির্দেশক বা ইন্ডিকেটর বলা হয়ে থাকে। এই যে এখান থেকেই লিখবা, এত কঠিন করে না। বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে তাকে হচ্ছে নির্দেশক বলা হয়ে থাকে। তাহলে ট্রাইটেশন কালে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য যে জৈব যৌগ ব্যবহার করা হয় এবং বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে তাকে নির্দেশক বলা হয়ে থাকে। এরপর হচ্ছে আমরা খ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করে দেখি। খতে কি বলা হয়েছে? খতে বলা হলো পদার্থের পিএইচ এর মান জরুরি কেন? পদার্থের পিএইচ এর মান জরুরি কারণ হচ্ছে পিএইচ এর মান বেশি হলে সেটা অ্যাসিডিক, পিএইচ এর মান কম হলে সেটা ক্ষারীয়। কোনো একটা জায়গায় নির্দিষ্ট পিএইচ এর থেকে হচ্ছে যদি বেশি বা কম হয়ে থাকে তখন সেখানে ভিন্ন রকম বৈশিষ্ট্য প্রদর্শিত হয়ে থাকে এবং সেটা আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাঘাত করে। যেমন আমাদের রক্তের পিএইচ এর যে মান তা যদি 0.4 পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা মারা যাব। কিংবা হচ্ছে ধরো আমাদের পাকস্থলীতে যে পিএইচ এর মান সেটা হচ্ছে সামান্য একটু পরিবর্তন হলে আমাদের বদহজম থেকে শুরু করে নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়। কৃষিক্ষেত্রে পিএইচ এর মান যদি হচ্ছে 3 এর নিচে নেমে যায় সেখানে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতো পদার্থ সরে যাবে, যার ফলে অনেকগুলা ফসল সেখানে উৎপাদন হবে না। কৃষিক্ষেত্রে পিএইচ এর মান যদি 9.5 এর বেশি হয় তাহলে সেখানে অ্যালুমিনিয়ামের মতো হচ্ছে আয়ন সরে যাবে, যার ফলে এখানে অনেক ফসল উৎপাদন হবে না। আমরা যে শরীরে বিভিন্ন রকম প্রসাধনী ব্যবহার করি, এটা যদি আমাদের স্কিনের সাথে মিল এরকম পিএইচ এর মানের প্রসাধনী ব্যবহার না করি তাহলে যেটা ঘটবে যে আমাদের শরীরে জ্বালা পোড়া হবে, ত্বকের ক্ষতি হতে পারে, এরকম সমস্যার সৃষ্টি হবে। তাহলে বুঝতেই পারতেছি সামগ্রিক বিষয়ের জন্য পিএইচ এর মান জানা খুবই জরুরি। তো আমরা সংক্ষেপে লিখবো কিভাবে? পিএইচ এর মানের সাহায্যে কোনো পদার্থের জলীয় দ্রবণ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা জানা যায়। মাটির অ্যাসিডিটি বা ক্ষারকত্ব দূর করতে, বিভিন্ন প্রসাধনী দ্রব্য তৈরি করতে ও সুস্বাস্থ্য রক্ষা সহ বিভিন্ন কারখানায় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত দ্রব্য উৎপাদনের জন্য পিএইচ এর মান জানা প্রয়োজন। আচ্ছা, এরপরে প্রশ্নটা হলো গ। উদ্দীপকে ১ নং বিক্রিয়ায় এই যৌগটি দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রসমূহ একটু ছক তৈরি করি। এই যে এই যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে এখানে কি আছে? এই যে খেয়াল করে দেখি এখানে কোনো হচ্ছে সালফেট নাই, সুতরাং এটা সালফেট, SO4 এখানে আছে। আর যেহেতু সালফেট তাহলে H2SO4ই হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। তাহলে উদ্দীপকের ১ নং বিক্রিয়া এই যৌগটি দৈনন্দিন জীবনে ব্যবহারের ক্ষেত্রসমূহ একটি ছক তৈরি করো। মানে সালফিউরিক অ্যাসিডের দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি ছক তৈরি করতে বলা হয়েছে। সালফিউরিক অ্যাসিড কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো অনেকগুলো পয়েন্ট আমরা লিখতে পারি। প্রথম হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রের অবদান কি? সার কারখানায় অ্যামোনিয়াম সালফেট সার উৎপাদনে অতি প্রয়োজনীয় উপাদান হিসেবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়া কীটনাশক তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অ্যামোনিয়াম সালফেট উৎপাদনে সার ব্যবহার করা হয়ে থাকে, কীটনাশক তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তারপর হচ্ছে তন্তু প্রস্তুতি, রেয়ন প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। সাবান ও রং, সাবান জাতীয় পদার্থ এবং বিভিন্ন রং তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ওষুধ তৈরিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। পেট্রোলিয়াম শোধনে এবং ধাতু নিষ্কাশনে সালফিউরিক অ্যাসিড ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকি হচ্ছে আমরা যে গ্যাস আছে না, গ্যাস যে আমরা প্রক্রিয়াজাতকরণ করি তখন গ্যাসের মধ্য থেকে পানি অপসারণের জন্য কিন্তু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময় সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি কাজে লাগানো হয় তাকে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তারপরে দেখো পরিষ্কারক। টয়লেট পরিষ্কার একটি মূল উপাদান হলো শক্তিশালী সালফিউরিক অ্যাসিড। অন্যান্য বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। তার মানে বুঝতেই পারতেছো যে দৈনন্দিন জীবনে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার কত বেশি। এই ব্যবহারগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবা, কারণ এখান থেকে এই টপিকস থেকে প্রায় একটা প্রশ্ন করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের ২ নং বিক্রিয়াটি পূর্ণ করো। বি যৌগটি কৃষিক্ষেত্রে ও শিল্পক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি? আচ্ছা, এই যে বি যৌগের কথা বলা হলো, এখানে কি বলা আছে? সোডিয়াম কার্বনেট আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু আছে তাহলে এখান থেকে সোডিয়াম আর এখান থেকে ক্লোরিন মিলে এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অর্থাৎ যে বি যৌগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে NaCl। তো বলা হলো পূর্ণ করে এবং বি যৌগটি কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি? মানে সোডিয়াম ক্লোরাইড কৃষিক্ষেত্রে এবং তোমার হচ্ছে শিল্পক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিনা। দেখো, বি চিহ্নিত স্থানে যৌগটি হলো সোডিয়াম ক্লোরাইড, যা একটি লবণ। কৃষি ও শিল্পক্ষেত্রে লবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে লবণের গুরুত্ব,
ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর নামক লবণ মাটির অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। কপার সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, পটাশিয়াম নাইট্রেট প্রভৃতি লবণ ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। কৃষি জমিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রতিরোধে তুঁতে বা কপার সালফেট বহুল ব্যবহৃত হয়। এটি শৈবালের উৎপাদন বন্ধে কার্যকর। তাহলে অনেকগুলো কারণ আমরা দেখলাম। প্রথম জিনিসটা হচ্ছে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর ব্যাকটেরিয়া ও ভাইরাস দমনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। শৈবাল উৎপাদন বন্ধের জন্য হচ্ছে যে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে শিল্পক্ষেত্রে ভূমিকা। শিল্পক্ষেত্রে চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে মাখন ও পনিরের শিল্প উৎপাদন, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ ইত্যাদি ক্ষেত্রে খাবার লবণ ব্যবহৃত হয়। তুঁতে তুঁতে মানে হচ্ছে কপার সালফেট 5 অণু পানি, তারপর হচ্ছে মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট প্রভৃতি লবণ শিল্প কারখানার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। টেক্সটাইল ও রং তৈরিতে কারখানায় রং ফিক্সড করার কাজে লবণের প্রয়োজন হয়। ধাতুর বিশুদ্ধকরণ ও ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসেবে লবণ অত্যাবশ্যক। এছাড়া ওষুধ কারখানায় স্যালাইন ও অন্যান্য ঔষধ তৈরিতে লবণ ব্যবহৃত হয়। সুতরাং কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্রে লবণের গুরুত্ব অপরিসীম। তো এখানে আমরা দেখলাম এখানে চামড়া শিল্পের ব্যবহারের কথা বলা হয়েছে, কাপড় কাচা সোডা, খাবার সোডা ইত্যাদি তৈরিতে ব্যবহারের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন শিল্প কারখানায় প্রভাবক হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তারপরে টেক্সটাইল ও রং তৈরিতে কারখানায় রং ফিক্সড করার কাজে লবণের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া আমরা দেখলাম যে ওষুধ কারখানায় স্যালাইন ও অন্যান্য ওষুধ তৈরিতে লবণ ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এর গুরুত্ব দেখতেই পাচ্ছ কৃষিক্ষেত্র এবং শিল্পক্ষেত্র দুইটা জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান বা এই পর্বের আলোচনা। তোমরা যদি এই প্রশ্নগুলো লিখিত আকারে পেতে চাও অবশ্যই ইজি বিজ্ঞান বই সংগ্রহ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।